আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের 21 হলের মধ্যে ইতোমধ্যেই 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর 3টি হলের ভোট চলমান গণনা রয়েছে। ইতোমধ্যেই 10টি হল সংসদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন জুমার নামাজের বিরতি চলছে, তবে পূর্ণাঙ্গ ফল পেতে রাত 10টা বেজে যেতে পারে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থী সংসদ নির্বাচন কমিশনের সদস্য সচিব ডক্টর রাশিদুল আলম। এর আগে বিশ্ববিদ্যালয়টির ভিসি জানিয়েছেন দুপুর নাগাদ ফলাফল প্রকাশ হতে পারে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক ও জিয়াউর রহমান জিয়া। ফারুক, শুরুতেই ফারুকের কাছে যাব। ফারুক, ভোটের ফলাফলের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনে আমি অবস্থান নিয়েছি। তো এখানে কিন্তু গতকাল যে দীর্ঘ প্রতীক্ষিত যে নির্বাচন, জাতীয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের গত রাত থেকে যে নির্বাচনের যে ভোটের যে গণনা, সেই গণনা শুরু হয়েছে। আজকে দিন ভর কিন্তু সেই গণনা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কিন্তু 18টি হলের যে ভোট গণনা সেটি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জুমার নামাজের বিরতিতে রয়েছে এই মুহূর্তে নির্বাচন কমিশন। তো জুমার নামাজের পরে কিন্তু বাকি যে 3টি হল রয়েছে, প্রীতিলতা হল, তাজউদ্দিন হল ও তারামন বিবি হল রয়েছে, 3টি হলের যে ফলাফল বাকি রয়েছে সেই 3টি হলের ফলাফল কিন্তু আমরা জানতে পারবো নির্বাচনের পরে। কিন্তু নির্বাচন কমিশনের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু যেমনটা আমাদেরকে জানিয়েছেন, নির্বাচনের পরে এই বাকি 3টি হলের ফলাফল তারা ঘোষণা করবেন। গণনা শেষে কিন্তু তারা এই ফলাফল ঘোষণা করবেন। ইতিমধ্যেই যে 18টি হলের যে ফলাফল এসেছে তাতে কিন্তু দেখা গেছে বেশিরভাগ হল সংসদগুলোতে কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়কার দেখেছি বলে আমাদের কাছে এমন তথ্যটাই কিন্তু এসেছে। তো নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী তাজউদ্দিন হলে অপেক্ষা করছেন জিয়াউর রহমান জিয়া। যে আপনি জানাবেন আসলে বাকি যে 3টি হলে যে নির্বাচন ভোটের যে ফলাফল এখনো আসেনি, সেই তা নিয়ে তারা কি বলছেন আমাদেরকে জানাবেন জিয়া। ধন্যবাদ ফারুক। আমি এই মুহূর্তে আছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন হলে সামনে, এবং আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে এই যে দীর্ঘ সময়ের প্রতীক্ষা, সেই প্রতীক্ষার জন্য তারা অপেক্ষায় রয়েছেন এবং তাদের মধ্যে একটি চাপা ক্ষোভ রয়েছে। তারা যেটি বলছেন যে যেভাবে করে ভোট গণনা করা হচ্ছে তাতে এত সময় লাগাতে তারা আসলে কিছুটা অসন্তুষ্ট। তারা প্রশাসনের কাছে দাবি করেছেন এবং দাবি জানিয়েছেন যে যারা কিনা ভোট গণনায় এক্সপার্ট তাদের যদি ভোট গণনা করা হতো তাহলে হয়তো এই ভোট গণনা অনেক আগেই শেষ হয়ে যেত। তারপরে তারা অপেক্ষায় আছেন। আপনি জানেন যে দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে এবং ইতিমধ্যে 18টি যে হল সংসদ নির্বাচন, হল সংসদের ভোট গণনা সেটি শেষ হয়েছে এবং 3টি হলের ভোট গণনা বাকি রয়েছে। এরপরেই আপনার জাকসুর যে ভোট গণনা সেটি শুরু হবে। আর জাহাঙ্গীরনগরের সার্বিক যে পরিস্থিতি, সে পরিস্থিতি যদি আমি আপনাদেরকে জানাই সেটি হচ্ছে যে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটি হলের সামনে আমরা বিচরণ করেছি এবং পুরো ক্যাম্পাসে আমরা ঘুরে দেখেছি। সেটি হচ্ছে যে অত্যন্ত নিরাপদ এবং নিরাপত্তার জনক পরিবেশ বিরাজ করছে। কোনো ধরনের অসন্তোষ বা হট্টগোলের ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশেই শিক্ষার্থীরা তাদের শস্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভোট গণনা চলছে এবং ভোট গণনার বিষয়টি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে চলছে এবং পুলিশ, আপনারা জানেন যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশরা তাদের স্ব দায়িত্ব পালন করছেন। প্রশাসনের নির্দেশনা মেনে তারা তাদের নিরাপত্তার কাজটি করে যাচ্ছেন। তা আমি যদি বলি হাবিবা, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা সেটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ নিয়ে ফলাফলের অপেক্ষা রয়েছেন যেন দ্রুত প্রশাসন সে ফলাফল ঘোষণা করে সেটির প্রতীক্ষায় তারা রয়েছেন। এছাড়া পরিস্থিতি অত্যন্ত শান্ত পরিবেশ বিরাজ করছে এবং সবাই অপেক্ষায় আছেন অতি দ্রুত সে ফলাফল ঘোষণা হবে এবং এই ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 33 বছর যে জাকসুর নির্বাচন, সেই নির্বাচনে যে ফলাফল সেটি আসবে এবং সেটি বরণ করতেই যে
যারা এখনো রয়েছেন। আপনাকে আরেকটি ব্যাপার জানিয়ে রাখি হাবিবা, এখানে যেটি হয়েছে যে সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকাল ছাত্র দল তাদের ভোট বর্জন করেছে এবং তার সাথে আরো 3টি যে সংগঠন তারা ভোট বর্জন করেছেন। তবে ধন্যবাদ আপনাদের দুজনকে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া 7 প্রার্থীর মধ্যে আপিলে বৈধতা পেয়েছে 5 জন। চূড়ান্তভাবে বাতিল হয়েছে 2 জনের প্রার্থিতা। এদিকে কাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন প্রার্থীরা সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে। 14ই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশকে পিছিয়ে দিতে দেশ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশের ভেতরে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব অভিযোগ করেন তিনি। ডাক্তার জাহিদ জানান, বিভেদ বিভাজন কখনো ভালো ফল আনবে না। অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, দেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। ৭১-এর মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যাকারীরা এক হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, কিভাবে নির্বাচন ঠেকানো যায় সেই চেষ্টা করছে তারা। আগে নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা, আর এখন নির্বাচন হবে না এমন অবস্থা তৈরি করা হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। দুদু আরও বলেন, নির্বাচন বন্ধ করলে দেশ জুড়ে অস্থিতিশীলতা আসবে, আধিপত্যবাদীরা সক্রিয় হবে। দেশকে রক্ষা করতে বিএনপির বিকল্প নেই। ফেব্রুয়ারির নির্বাচনে সবকিছুর ফয়সালা হবে উল্লেখ করে দুদু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে মানুষের আস্থা রক্ষা করবে বিএনপি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায় নাই, যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়া রহমানের সৈনিকদের উপরে, তারা এবং ২৪-এ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল ৫০ বছর আগে আর ৫০ বছর পরে, এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে। ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে না। বাজারে নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। চাল ডালে বাড়তি, ডিম ও মাছ মাংসের সঙ্গে সবজির দামও অসহনীয়। খুচরা বিক্রেতারা বলছেন, দাম বাড়ার ফলে কমে গেছে বিক্রি। সরবরাহে ঘাটতি না থাকার পরও বাজারে অস্থিরতার জন্য সরকারের দুর্বল তদারকিকে দায়ী করছে ভোক্তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আগস্ট মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.29%, যা গত ৩ বছরে সবচেয়ে কম। তবে মূল্যস্ফীতি কমার এই হিসেবের সঙ্গে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না বাজারে। রাজধানীর কাউরান বাজারে গিয়ে দেখা গেছে মোটা সরু সব ধরনের চালই বিক্রি হচ্ছে আগের বাড়তি দরে। চিনি গুঁড়োর বাজার আগের গত বছরও চাউল এখনো আছে, কিন্তু এই চিনি গুঁড়ো চাউলও এই কয়দিনে চাল পার কেজিতে ৮ থেকে ১০ টাকা দাম বেড়ে গেছে। আজকে কিনছি এক দাম, কালকে এখন আরেক দাম, এভাবে অনেকে রেগে যায়। তো আমি মনে করি সরকার যদি মনিটরিং করে, গত কোরবানি ঈদের পরে যেভাবে হু করে বাজারটা বাড়ছে, এভাবে বাজার বাড়লে তো সাধারণ বাঁচা কঠিন হয়ে যাবে। চালের পাশাপাশি ডিম ও মাছ মাংসের দামও ঊর্ধ্বমুখী, ফলে বাজারে এসে হিসাব মিলাতে পারছে না মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। ক্রেতা কম, বিক্রি নাই, এখন নিচ্ছে না, হয়তো মানুষের কাছে অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, দেশের অর্থনৈতিক ভালো না। আমি রুই মাছ নিয়েছি 350 টাকা করে, যেটা গত সপ্তাহে 300 বা 280 টাকা করে নিয়েছিলাম। এটা মধ্যবিত্তের
নাগালের অনেকটা বাইরেই বলা যায়। সবজির বাজারেও নেই স্বস্তি, 80 টাকার নিচে মিলছে না কোনোটি। কারণ স্যালারি তো আমাদের দেখা যায় কি 1500 2000, এর বেশি তো আর বাড়তেছে না, কিন্তু জিনিসপত্রের দাম তো অনেক বেশি। যেটাই ধরতেছি 100 টাকার নিচে না, 200 টাকার নিচে না। দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে, প্রত্যেকটা জিনিস অজুহাত দিয়ে দাম বাড়াই ফেলায়। দ্রব্যমূল্য সহনীয় রাখতে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বাজারে তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। বিপুল দেবরাই, RTV, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হয়ে পরবর্তীতে কিছুটা কমে আসবে, তবে 14 সেপ্টেম্বরের পর এই বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে, তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না। আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আগামী 4-5 দিন এই অবস্থাটা অব্যাহত থাকবে। হয়তোবা গতকালকার চেয়ে আজকে এবং আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ একটু কমতে পারে, কিন্তু 14 তারিখের পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণটা আর একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চ সুদ হার, ব্যাংকিং খাতে দুর্বলতা, সর্বোপরি রাজনৈতিক অস্থিরতায় দেশে নতুন বিনিয়োগ হচ্ছে না, ফলে কর্মসংস্থানও হচ্ছে না। পাশাপাশি জ্বালানি সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া 20% শুল্ক আরোপ বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ বলছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি রাজধানীতে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান দেশে ছদ্মবেশী বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেন। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার অভাবে এমনটা হচ্ছে বলেও মনে করেন তিনি। ছদ্ম বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে। আপনি তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। উদ্যোক্তারাও মনে করেন উচ্চ ব্যাংক সুদ হার সহ নানা সীমাবদ্ধতায় বিনিয়োগ বাড়ছে না। ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যেটা দরকার, আগে তো মেশিনটা আনতে হবে, র মেটেরিয়ালসটা আনতে হবে। তা আপনার মেশিনটাই তো আসতেছে না। যদি ফ্যাক্টরি করি তাহলে না আমার মেশিন লাগবে। আমি তো ফ্যাক্টরিতে হাত দিচ্ছি না, বিদেশিও দিচ্ছে না, দেশীয়রাও হাত দিচ্ছে না। ইন্ডাস্ট্রিতে যখন 15%, 17% আপনি যদি কস্ট অফ ক্যাপিটাল হয়, এটা আপনার একটা দীর্ঘমেয়াদী শিল্পের জন্য, বড় শিল্পের জন্য এটা ভায়াবল হয় না। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া 35% শুল্কারোপ থেকে কমিয়ে 20% করা হলেও তার দায় নিলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ডিউটি বা ট্যারিফের জায়গাগুলোতে তারা কতটুকু দায় দায়িত্ব নেবেন তাদের পর্যায়ে এটা নিয়ে নেগোশিয়েট করা দরকার, এবং তাদের কনজিউমার যারা তারা সেই জায়গাটুকু কতটুকু কনজিউমার পাস অন করবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে আমাদের কি তাদের আসলে বাণিজ্য বা সহযোগিতা করা দরকার ছিল, শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার কথা ছিল, তা না হয়ে উল্টো আমরা তাদেরকে উন্নত দেশকে দিচ্ছি, যেটা আসলে প্রকারান্তরে এই ধরনের দেশগুলোর জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হবে দীর্ঘমেয়াদে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাড়াতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হয়। এতে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের 4 জন আহত হয়। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার ও তার 3 বছরের মেয়ে মুস্কান। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরগুনার তালতলী উপজেলায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে আছে শুভ সন্ধ্যার সমুদ্র সৈকত, যেখানে মূল আকর্ষণ ঝাউবন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা কারণে সাগরে বিলীন হয়ে যাচ্ছে এই ঝাউবন ও সমুদ্র সৈকত। এতে হুমকির মুখে পড়ছে ভূপ্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হচ্ছে সম্ভাবনাময় একটি পর্যটন স্পট। বরগুনার পাথরঘাটা প্রতিনিধি
তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় পায়রা নদীর চরে বঙ্গোপসাগরের মোহনাতেই আছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যার একদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় টেংরাগিরি, অপরদিকে সীমাহীন বঙ্গোপসাগর। সৈকতের এ সবুজ বেষ্টনী তৈরি করে বন বিভাগ, কিন্তু গেল ৮ বছরে ২৫০ হেক্টর বনভূমির ১০০ হেক্টরই বিলীন হয়ে গেছে সাগর গর্ভে। এখান থেকে আরো ৪ থেকে ৫ কিলো ভিতরে ছিল, কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রের বালু উত্তোলনের পর থেকে আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ওখানে যে বালুটা কাটতে নেওয়ার কারণে বনটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। শেকড় থেকে মাটি সরে গিয়ে হেলে পড়ে মারা যাচ্ছে ঝাউ গাছগুলো। সৈকত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গাছের মূল ও উপচে পড়ে আছে অসংখ্য ঝাউ গাছ। ৬৫ হেক্টর ঝাউ গাছ থেকে বিলীন হয়ে গেছে ২৫ হেক্টর। এই জায়গাটা আরো বড় ছিল, তখন এই যে গাছের যে অবস্থা ছিল, এই গাছগুলো তখন ওইটা ছিল না। একটা পর্যটন শিল্পে গড়ে ওঠার জন্য যেটা দরকার সেটা আসলেই করা হচ্ছে না। ঝাউ বাগান যেটার উদ্দেশ্য করে এটা হয়েছিল, কিন্তু এটা কিন্তু নাই, বিলীন হয়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যদি এটার কোনো ব্যবস্থা না নেয়, তাইলে আর ২-৩ বছরে এই বনটা আসলে হারাই যাবে। এদিকে বনভূমি রক্ষা ও বৃদ্ধি এবং পর্যটক কেন্দ্রটি ধরে রাখতে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এগুলো ইতিমধ্যেই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে, যেমন পানি উন্নয়ন বোর্ড, তাদের বেড়িবাঁধ রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, বন বিভাগ তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আশা করছি যে এই জায়গাগুলো, বিশেষ করে হলো যে নয়নাভিরাম যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর যে সমস্যাগুলো আছে এগুলো হলো দ্রুত মিট আপ করা যাবে। চোখ জুড়ানো সৌন্দর্য যেন সাগরের বুকে হারিয়ে না যায়, এতটুকুই আশা স্থানীয়দের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। বান্দরবানের পাহাড়ি জনগোষ্ঠীর আদি পেশা জুম চাষ। জেলার 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশই এই চাষের উপর নির্ভরশীল। ইতিমধ্যেই জুমের সাথী ফসল তোলা শুরু করেছে জুমিয়ারা। ফলে জুম ধানের পরিবর্তে দীর্ঘস্থায়ী ফসল হিসেবে মিশ্র ফসলের প্রতি আগ্রহী হয়ে উঠছেন তারা। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যচিত্রে লামিয়া তানজিন মাহমুদের আরও একটি রিপোর্ট। জুম ধানের আবাদে বেশি পরিশ্রমের বিপরীতে লাভ হয় তুলনামূলক কম। অন্যদিকে দীর্ঘস্থায়ী ফসল হিসেবে মিশ্র ফলের বাগানে মিলছে বেশি লাভ। জুমের ধানের পাশাপাশি সাথী ফসল কাকন, বিন্নি ধান, মরিচ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, ভুট্টা, মারফা, ধনিয়া, মরিচ ছাড়াও চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির সবজি। তবে জুম চাষ হওয়া পাহাড়গুলোতে এখন মাল্টা, ড্রাগন, কপি, আনারস, কমলা সহ অনেক ধরনের মৌসুমী ফলের আবাদ হচ্ছে বাণিজ্যিকভাবে। বাড়ছে বাগান, বাড়ছে উৎপাদন। এতে অর্থনৈতিকভাবে বড়সড় পরিবর্তন আসছে পার্বত্য অঞ্চলের কৃষিতে। প্রতি বছর এই জুমের পরিবর্তে পাকা পেঁপে বাগান করি। বর্তমানে জুম চাষ করার মতো নতুন নতুন জায়গা পাইতেছে না। জুম করিলে দানতে পাইয়ে, তারপরে টাকাটা পাই না। কাটতে হলে এখন ধান করতে হয়, আপনার চকল কাটতে হয়, এখন তো আগুন তো দেওয়া হয় না, মানে সরকার আর নিষেধ করে আর কি। আগুন কুমড়া, হলুদ, মরিচ এরকম জুম শেষ করাইলে আর কিছু নাই। রয়েছে সংকট, জায়গার অভাবে একই স্থানে বারবার জুম চাষ সম্ভব হয় না। এর জন্য আবার অপেক্ষা করতে হয় 3 বছর। সরকার থেকে বা এনজিও থেকে বা কৃষি ডিপার্টমেন্ট থেকে, কৃষক ডিপার্টমেন্ট থেকে কিছু আমাদের সুবিধা দিলে এই কিছুতে যায়, আরো কিছু লেখাপড়া দিক দিয়ে কিছু উন্নয়ন করতে পারতাম। বর্তমানে জুমটা কেটে বাগান, বিভিন্ন বাগান, ফলজ বাগান লাগাচ্ছে, ওইখান থেকে বিভিন্ন জিনিস ফলাফল উৎপাদন হয়েছে। এদিকে জুম ধানের ফসল দিয়ে সারা বছর চলা যায় না বলেই সাথী ফলন সহ মিশ্র বাগানে আগ্রহ বাড়ছে চাষিদের। মূল ফসল ধান, এটা দিয়ে একটা কৃষকের ফ্যামিলির 4 মাস 5 মাসের বেশি অন্তত এই ভাতের জোগান হয় না। তো আর সাথে থাকে অন্যান্য ফসল, বাকি ফসলগুলো বিক্রি করে এইভাবে তারা এই সারা বছরের সংস্থানটা করে। জুমের পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদনেও সহায়তা করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বান্দরবানের জুম চাষিদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।
রান রেটের চাপ নয়, বরং শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার 4-এ যেতে চায় বাংলাদেশ। হংকংকে হারিয়ে এমনটাই জানান টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এত জটিল চিন্তা না করে নিজেদের প্রসেসটা অনুসরণ করতে চাই, তাই হিসেব নিকেশ না করে বাকি 2 ম্যাচও জয়ের নজর দলের। এ সময় ব্যাট হাতে নিজেদের স্ট্রাগলের কথাও জানান তিনি। উন্নতি করার চেষ্টা করছেন নিজেকে ছন্দে ফেরাতে। ট্রাই করছি উন্নতি করার, আর ডে বাই ডে আমি আমার হাতে যেটা আছে আমি ট্রাই করে যাচ্ছি। স্ট্রাগলিং করছি, ওয়ার্ল্ডে যত প্লেয়ার আছে সবাই করে কম বেশি, আমিও করছি। হয়তো বা ইনিংসগুলো বড় করতে পারছি না, 2টা এমন ইনিংস গেছে যে 2-3টা 30 আউট হয়ে গিয়েছি। তো ট্রাই করছি যে এখান থেকে জাস্ট একটা স্টেপ যদি আরেকটু ভালো নিতে পারি, জাস্ট 2-3টা বাউন্ডারি, তাহলে হয়তো বা খেলার সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ম্যাচটিতে জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করার লক্ষ্য সালমান আখার দলের। পাশাপাশি সদ্যই ত্রিদেশীয় সিরিজ জেতায় দলের ক্রিকেটাররাও বেশ আত্মবিশ্বাসী, এমনটাই জানান পাকিস্তান অধিনায়ক। এদিকে ম্যাচটি দিয়েই প্রথমবারের মতন এশিয়া কাপে অভিষেক হতে যাচ্ছে ওমানের। 2016 সালে এশিয়া কাপের বাছাই পর্ব খেলেছিল দলটি, সবশেষে 9ম দল হিসেবে টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছে তারা। ফলে জয় দিয়েই নিজেদের অভিষেক রাঙিয়ে রাখতে চায় জ্যোতিন্দর সিং। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।